নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। ক্লাস শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা, সেটি হচ্ছে এই ক্লাসটি তারাই দেখো যারা সিরিয়াসলি এএনএম জিএনএম 2025-এ ক্র্যাক করতে চাও। অর্থাৎ শুধুমাত্র টাইম ওয়েস্টের জন্য ভিডিওতে ক্লিক করার কোনো দরকার নেই। যদি তোমার মন হয় যে না, আমাকে এবার নার্সিং পরীক্ষায় ক্র্যাক করতেই হবে, তবেই তুমি এই ক্লাসটি দেখো। সিরিয়াস যারা অ্যাসপিরেন্টস আছো তারাই শুধুমাত্র এই ভিডিওটা দেখো, এবং তোমার বন্ধু বান্ধবী যারা সিরিয়াস নার্সিং এক্সামিনেশন নিয়ে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। আজকের ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমিউন সিস্টেম, অর্থাৎ অনাক্রমতন্ত্র এবং ইমিউনিটি, অনাক্রমতা, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। এই পুরো ইমিউন সিস্টেম আমাদের একটা ক্লাসে আমি করব না, আমি দুটো তিনটে ক্লাসের মাধ্যমে ইমিউনিটি সম্বন্ধে যাবতীয় যা ডিটেলস তোমাদের পরীক্ষায় আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকে একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস ইমিউনিটির ক্ষেত্রে। আজকের ক্লাসে আমরা দেখব ইমিউন সিস্টেম কি, আজকের ক্লাসে আমরা দেখব যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কি, অ্যান্টিবডির স্ট্রাকচার কীরকম হয়, তার প্রকারভেদ কেমন। দেখো, তোমার বাড়িতে যদি হুট করে কোনো অচেনা লোক ঢুকে পড়ে, তোমার রিয়াকশনটা কেমন হবে? এবং ধরো তুমি ঘরে বসে আছো, একদম ঘর অবধি চলে গেছে, তুমি তাকে কি বলবে যে আপনি কি করলেন এটা, আপনি কাউকে না বলে কেন ঘরে ঢুকে পড়লেন, বা তুমি হয়তো তাকে অপমান করে বের করে দেবে। এবং এটা ডিপেন্ড করছে তার পোশাক আশাকের উপর। যদি দেখো যে একজন সুসজ্জিত ভদ্রলোক তোমার ঘরে সোজা ঢুকে পড়েছে, তাহলে তুমি তাকে কিন্তু ততটা অপমান করবে না। আমাদের সোসাইটি এইভাবেই চলে, তাকে তুমি বলবে যে আপনি কেন ঢুকে পড়লেন বা কিছু। কিন্তু যদি একটা খ্যাপা ধোপা বা একদম ছেঁড়া খোড়া পোশাক, ধুলো মাখা গায়ে যদি একদম সোজা তোমার ঘরে ঢুকে পড়ে, তুমি তাকে হয়তো মারতে মারতে বের করে দিতে পারো। ঠিক আছে, তার মানে আমাদের ঘরের মধ্যে যদি কেউ অচেনা কেউ ঢুকে পড়ে, আমাদের বাড়ির মধ্যে যদি অচেনা কেউ ঢুকে পড়ে, আমরা তার বিরুদ্ধে একটা স্টেপ নিই। এবার তুমি ভাবো, তোমার শরীরে অচেনা যদি কোনো বস্তু ঢুকে পড়ে, অচেনা বস্তু মানে যেটা শরীরের কাছে আননোন, যেটা শরীরের কাছে বি জাতীয় বস্তু। যখন কোনো বি জাতীয় বস্তু শরীরের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের শরীরেরও কিন্তু একটা প্রতিক্রিয়া হয়। যেমন যেমন আমাদের দেশে যদি কোনো টেররিস্ট ঢুকে পড়ে, আমাদের দেশেও তার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া হয়। তাহলে এই যে আমাদের দেহের মধ্যে যে প্রতিক্রিয়াটা হচ্ছে, দিস ইজ ইমিউনিটি। এখন ব্যাপারটাকে একটু স্পষ্ট করে বলি। ব্যাপারটা হচ্ছে, তোমার শরীরে যদি কোনো বি জাতীয় বস্তু, সেটা কোনো কার্বোহাইড্রেট হতে পারে, সেটা কোনো প্রোটিন হতে পারে, সেটা কোনো ফ্যাট হতে পারে, সেটা কোনো গ্লাইকোপ্রোটিন হতে পারে, কোনো বি জাতীয় বস্তু তোমার শরীরে যদি প্রবেশ করে, তার বিরুদ্ধে শরীরের যে প্রতিক্রিয়া দেখা যায় তাকে বলা হয় ইমিউনিটি বা অনাক্রমতা। এখন প্রশ্ন হচ্ছে, এই অনাক্রমতা আমাদের প্রয়োজন কেন? দেখো, যদি অনাক্রমতা না থাকে, আমাদের দেশে যদি মিলিটারি ফোর্স না থাকে, কি হবে? যে কেউ আমাদের দেশের মধ্যে ঢুকে পড়ে আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করে চলে যাবে। ঠিক সেরকম আমাদের শরীরে যদি এই অনাক্রমতা না থাকে, আমাদের শরীরে যদি ইমিউনিটি না থাকে, তাহলে আমাদের শরীরে যে কোনো জীবাণু প্রবেশ করবে, তার বংশবৃদ্ধি করবে, এবং তার ফলস্বরূপ জীবদেহটাকে কি করবে? নষ্ট করে দেবে, সেই জীবদেহটা মারা যাবে। এবার যাতে আমরা সহজে মারা না যাই, সেই জন্য আমাদের শরীরে একটা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। সেই প্রতিরক্ষা ব্যবস্থাটা কি বলছি আমরা? ইমিউনিটি বা অনাক্রমতা। এবং এই প্রতিরক্ষা ব্যবস্থা যার যত ভালো, তার শরীরে তত কম রোগ প্রতিরোধ হবে, মানে কম রোগ হবে আর কি। এখন ব্যাপার হচ্ছে, এই যে অনাক্রমতা বা ইমিউনিটি, এটা কিভাবে গঠিত হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে? যেমন আমাদের দেশে যে সামরিক বাহিনী, সেটা কি অন্যান্য ভিন্ন দেশ থেকে কেউ যদি প্রবেশ করতে চায় বেআইনিভাবে, সেটাকে প্রতিরক্ষা করে। আমাদের প্রতিরক্ষা বাহিনী কি করে? যাতে কেউ ঢুকে না পড়ে যে দেশের ক্ষতি করতে পারে। ঠিক আছে, ঠিক সেরকম আমাদের শরীরে যদি কোনো বি জাতীয় বস্তু, যদি কোনো প্যাথোজেন মানে রোগ সৃষ্টিকারী জীবাণু প্রবেশ করে, তাহলে আমাদের শরীর কি চাইবে যে আমাদের শরীরে রোগ হবে? অবভিয়াসলি চাইবে না। সেই জন্যই আমাদের শরীরে এই প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউনিটি তৈরি হয়ে আছে। এবং এই যে বি জাতীয় বস্তু শরীরে প্রবেশ করছে এবং রোগ সৃষ্টি করছে,
সেটা বললাম কি, সেটা কোনো প্রোটিন হতে পারে, সেটা ফুলের পরাগরেণু হতে পারে। অনেকের দেখবে ফুলের পরাগরেণুতে অ্যালার্জি আছে। তাহলে অ্যালার্জি কেন হচ্ছে? তার মানে তার শরীর ওই অ্যালার্জির প্রতি হাইপার সেন্সিটিভ। তার শরীর সেই সেই ফুলের রেণুর প্রতি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারছে না, যার জন্য তার অ্যালার্জি হয়ে যাচ্ছে। এখন আমাদের দেশের প্রতিরক্ষার জন্য যেমন মিলিটারি ফোর্স রয়েছে, আমাদের শরীরে তাহলে কারা রয়েছে? না, আমাদের শরীরে এই যে অ্যান্টিজেন, যে বিজাতীয় বস্তু, সুতরাং অ্যান্টিজেন বলতে আমরা কি বুঝলাম? না, অ্যান্টিজেন হচ্ছে সেই সমস্ত বিজাতীয় বস্তু যারা শরীরের মধ্যে প্রবেশ করলে আমাদের রোগ হবে, আমাদের শরীর আক্রান্ত হবে রোগে, আমাদের শরীরের ক্ষতি হবে। তাহলে তোমরা নোট ডাউন করতে পারো যে অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন হচ্ছে সেই সমস্ত বিজাতীয় বস্তু যারা শরীরে প্রবেশ করলে শরীরের ক্ষতি হয় বা যার বিরুদ্ধে শরীর প্রতিরক্ষা গড়ে তোলে। এখন আমাদের দেশে যেমন মিলিটারি ফোর্স আছে, আমাদের শরীরে তাহলে কারা এই ইমিউনিটির জন্য, এই অনাক্রমতার জন্য দায়ী? আমাদের শরীরেও কিন্তু বিভিন্ন রকমের কোষ আছে যারা কিন্তু এই বিভিন্ন অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। এই যে বিভিন্ন রকমের কোষ যারা অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে আমরা বলি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কি? না, অ্যান্টিবডি হচ্ছে কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করলে তার বিরুদ্ধে যে বস্তু উৎপন্ন হচ্ছে যা অ্যান্টিজেনের ক্রিয়াকে প্রতিহত করছে, অ্যান্টিজেনকে নষ্ট করে দিচ্ছে, তাদেরকে আমরা বলছি অ্যান্টিবডি। সুতরাং অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশন তখনই হবে যদি তোমার ইমিউন সিস্টেম ভালো হয় এবং যদি সেই কোনো অ্যান্টিজেন তোমার শরীরের মধ্যে প্রবেশ করে। এখন এই যে দেখবে রাস্তাঘাটে যাচ্ছ, তোমরা দুই বন্ধু হয়তো একসাথে যাচ্ছ, যেতে যেতে হঠাৎ দেখলে তোমার বাসে বা ট্রেনে কেউ একজন পাশে হাঁচি করলেন আর কি। তো তারপরে তোমরা বাড়ি এলে, দেখলে যে তোমার তারপর থেকে কিন্তু হাঁচি পড়তে শুরু করলো, কিন্তু তোমার বন্ধুর কিছুই হলো না, দুজনাই একসাথে ছিল কিন্তু। তাহলে দেখো দুজনার কিন্তু ইমিউন সিস্টেম অনাক্রমতা দু রকম। কারণ দেখো দুজনায় ওই হাঁচির ড্রপলেটস কিন্তু দুজনার নাকের মধ্যেই গেছে, কারণ দুজনাই একসাথে ছিলেন, কিন্তু দুজনার শরীরে একই প্যাথোজেন প্রবেশ করছে, একই ভাইরাস প্রবেশ করছে। এতদ সত্ত্বেও তোমার রোগটা হয়ে গেল কিন্তু তোমার বন্ধুর হচ্ছে না। তার মানে তোমার ইমিউন সিস্টেম, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তোমার বন্ধুর তুলনায়। তাহলে এই যে অনাক্রমতা, এটা কার দান? অনাক্রমতা কিন্তু দুইভাবে সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা বলতে পারি অনাক্রমতা দুইভাবে সৃষ্টি হতে পারে। বংশ পরম্পরায় পাচ্ছ, তোমার বাবা মায়ের ইমিউনিটি যদি ভালো হয়, তোমারও ইমিউনিটি হওয়ার চান্স, ভালো হওয়ার চান্স রয়েছে। সুতরাং যদি কোনো ইমিউনিটি সিস্টেম বা যদি কোনো ইমিউন সিস্টেম বংশ পরম্পরায় আসে, বংশগতভাবে আসে, তখন সেই অনাক্রমতাটাকে আমরা বলবো সহজাত অনাক্রমতা। যেমন এই যে বললাম দুজনায় যাচ্ছিলে, সর্দি কাশি ড্রপলেটস দুজনার নাকিয়ে গেল, একজনের হচ্ছে একজনের হচ্ছে না। ফুলের পরাগরেণু একসাথে ছড়াচ্ছে, দুজনে একসাথে আছো, একজনের মধ্যে ফুলের পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করছে, একজনার করছে না। দুই বন্ধু, একজনা ডিম খাচ্ছ, ডিম খেলে অ্যালার্জি হচ্ছে, একজনার হচ্ছে না। সহজাত অনাক্রমতা। তাহলে সহজাত অনাক্রমতা মানে যে অনাক্রমতাটা আমাদের বংশ পরম্পরায় আমরা পাচ্ছি, এখানে আমাদের নিজস্ব কোনো ভূমিকা নেই, আমার পিতামাতার ভূমিকা আছে, তাকে বলবো সহজাত অনাক্রমতা। অন্যদিকে কিছু অনাক্রমতা আছে যেগুলো তুমি জন্মগতভাবে না পেলেও তুমি কিন্তু নিজের বেঁচে থাকার মাধ্যমে তুমি কিন্তু সেই অনাক্রমতাটা বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে তৈরি করতে পারো, এবং সেই ধরনের অনাক্রমতাটাকে আমরা বলি অর্জিত অনাক্রমতা। তাহলে আর একটা কি বললাম? অর্জিত অনাক্রমতা। যেমন অর্জিত অনাক্রমতা, কারোর যদি একবার জল বসন্ত হয়, বসন্ত হলে তারপরে দেখা যায় যে তার পুনরায় কিন্তু জল বসন্ত হয় না। তার মানে তার শরীর অর্জন করেছে একটা অনাক্রমতা জল বসন্তের বিরুদ্ধে। এখন এই অর্জিত অনাক্রমতা আমরা দুইভাবে সৃষ্টি করতে পারি। কিভাবে? এক নাম্বার, তুমি কৃত্রিমভাবে অর্জন করতে পারো। না, তুমি কি করলে, তোমার শরীরে কোনো একটা প্যাথোজেনের বিরুদ্ধে তুমি অ্যান্টিবডি অন্য কোনো প্রাণীর দেহে তৈরি করলে। ফর এক্সাম্পল, মনে করো জল বসন্তের
তুমি শরীরে যাতে জল বসন্ত না হয় সেই জন্য তুমি কি করলে না, জল বসন্তর যে প্যাথোজেন, যে ভাইরাস, সেটা অন্য একটা জীবদেহে, নিজেদের নয় কিন্তু অন্য একটা জীবদেহে প্রয়োগ করলে, তাহলে অন্য জীবদেহের রোগটা হয়ে গেল। রোগ হলে সেই রোগের বিরুদ্ধে সেখানে অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিটা এবার তুমি তোমার শরীরের মধ্যে প্রবেশ করলে। তাহলে অ্যান্টিবডি মানে আমাদের মিলিটারি ফোর্স। তাহলে তুমি আগে থেকে তোমার শরীরে মিলিটারিকে ঢুকিয়ে রাখলে, তোমার শরীরে আগে থেকে অ্যান্টিবডিকে পুট করে রাখলে, তাহলে যখনই এবার অরিজিনাল জল বসন্ত তোমার শরীরে প্রবেশ করবে, কি হবে? তোমার রোগ হবে না। কারণ কি? কারণ সেক্ষেত্রে অ্যান্টিবডি আগে থেকে তৈরি হয়ে আছে। যদি প্রচুর মিলিটারি ফোর্স আগে থেকে সক্রিয় হয়ে থাকে সর্বদা, তাহলে কি টেরোরিস্ট যারা, তারা কি জিততে পারবে? অবভিয়াসলি পারবে না। ঠিক একই রকম এটা। তাহলে আমরা কৃত্রিমভাবে অনাক্রমতাটাকে অর্জন করতে পারি। আর একটা হতে পারে, সেটা হচ্ছে সক্রিয়ভাবে মানে তোমার শরীরে একটা অ্যান্টিজেন প্রবেশ করলো। আগের ছিল কি, অন্যের শরীরে অ্যান্টিজেন প্রবেশ করছে, তার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। অন্যের শরীর মানে অন্য কোনো প্রাণী, সেটা ঘোড়া হতে পারে, সেটা ইঁদুর হতে পারে, অন্য কোনো প্রাণী, তার শরীরে অ্যান্টিবডিটা আমার শরীরে প্রবেশ করছে। অন্যদিকে সক্রিয় অনাক্রমতা বা সক্রিয় অর্জিত অনাক্রমতা বলতে এক্ষেত্রে আমরা সরাসরি কোনো প্যাথোজেনকে প্রবেশ করাবো। তাহলে তো তুমি বলবে যে স্যার তাহলে তো রোগ হয়ে যাবে আমার। হ্যাঁ, সেই লেভেলে প্রবেশ করাবো না, ঠিক আছে? মানে আমি সেই প্যাথোজেনটাকে একটু নিষ্ক্রিয় করে বা একটু দুর্বল করে শরীরে প্রবেশ করাবো। আমি যখন টিকা পরাবো তখন এগুলো আরও ডিটেলসে বলবো। তো একটু দুর্বল করে যদি আমার শরীরে প্রবেশ করায়, সে হয়তো ঠিকমতো রোগ তৈরি করতে পারবে না, কিন্তু তার বিরুদ্ধে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে অ্যান্টিবডি যদি তৈরি হয়ে থাকে, তাহলে পরবর্তীকালে যখন দুর্বল নয় এমন সক্রিয় প্যাথোজেন আমাদের শরীরে প্রবেশ করবে, আমাদের শরীরে আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, তাহলে সেই অ্যান্টিবডি গিয়ে আসল যে অ্যান্টিজেন, যেটা পরিবেশ থেকে ঢুকছে, যেটা আমি কৃত্রিমভাবে প্রবেশ করাচ্ছি না, সেটা কি হচ্ছে, তার বিরুদ্ধে কাজ করবে এবং আমাদের রোগটা হবে না। সুতরাং আশা করছি সহজাত অনাক্রমতা এবং অর্জিত অনাক্রমতার কনসেপ্ট তোমার মস্তিষ্কে একদম প্রবেশ করেছে এবং তুমি বুঝতে পেরেছো। কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? কারণ আমি তো অনলাইনে পড়াচ্ছি, তোমার কোনো ডাউটস থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে গিয়ে প্রশ্ন করতে পারো নির্দ্বিধায়। তাহলে আমরা দেখলাম যে অনাক্রমতা দু রকম হতে পারে, সহজাত এবং অর্জিত। এবং আমরা দেখলাম অ্যান্টিজেন কিন্তু সেটা যা কিছু হতে পারে, সেটা প্রোটিন হতে পারে, সেটা বহু শর্করা হতে পারে, সেটা কোনো ফ্যাট জাতীয় বস্তু বা লিপিড জাতীয় বস্তু হতে পারে। অন্যদিকে অ্যান্টিবডি অলওয়েজ প্রোটিন জাতীয় বস্তু। অ্যান্টিবডি অলওয়েজ প্রোটিন জাতীয় বস্তু। আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় একটা স্পেশাল টাইপের কোষ থেকে, যেটা রক্তের কণিকাকে পড়ানোর সময় আমি অলরেডি বলেছিলাম। তোমরা যদি এখনও পর্যন্ত রক্ত সম্বন্ধীয় ক্লাস না করে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই দেখো। সেটি হচ্ছে লিম্ফসাইট বা লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট বা লিম্ফসাইট কোষ দুই রকমের হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। কি বললাম? একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট উভয়ই কিন্তু তোমার আমাদের অনাক্রমতার জন্য দায়ী, আমাদের শরীরে রোগ প্রতিরোধের জন্য দায়ী। এবং এই অ্যান্টিবডি মেজরিটি তৈরি হয় এই বি লিম্ফোসাইট থেকে। বি ফর হোয়াট? বি ফর হচ্ছে সেই সমস্ত লিম্ফোসাইট যেগুলো বার্সা অফ ফেব্রিসিয়াস, পাখির একটা অঙ্গ, সেখানে সৃষ্টি হয়। আমাদের ক্ষেত্রে বি লিম্ফোসাইট তৈরি হয় বোন ম্যারো থেকে, অস্থিমজ্জায়। তাহলে লিম্ফোসাইট, যে সমস্ত লিম্ফোসাইট আমরা দেখতে পাচ্ছি বোন ম্যারোতে তৈরি হচ্ছে এবং বোন ম্যারো বা অস্থিমজ্জাতেই পরিণত হচ্ছে, তাকে বলা হয় বি লিম্ফোসাইট। অন্যদিকে যে সমস্ত লিম্ফোসাইট বোন ম্যারোতে উৎপন্ন হচ্ছে, ভালো করে নোট ডাউন করো, বি লিম্ফোসাইট উৎপন্ন হয় অস্থিমজ্জায়, পরিণত হয় অস্থিমজ্জায়। মানে একটা ছেলে বা মেয়ে, সে যেখানে জন্মাচ্ছে সেখানেই পড়াশুনো করছে, সেখানেই চাকরি করছে, সেখানেই মারা যাচ্ছে। অন্যদিকে টি লিম্ফোসাইট হচ্ছে সেই সমস্ত লিম্ফোসাইট যারা উৎপন্ন হয় অস্থিমজ্জায় বাট পরিণত হয় থাইমাস গ্রন্থিতে, থাইমাসের টি, সেই জন্য কে বলা হয় টি লিম্ফোসাইট। তাহলে যেমন কোনো ছেলে, সে জন্মাচ্ছে যেখানে, বিদেশে গিয়ে পড়াশুনো করছে, সেখানে গিয়ে মারা যাচ্ছে।
সেটা হচ্ছে টি লিম্ফোসাইটের মতো, মানে এক জায়গায় জন্মাচ্ছে, অস্থি মজ্জায় জন্মাচ্ছে, কিন্তু পরিণত হচ্ছে থাইমাস গ্রন্থিতে, সেখানে গিয়েই তোমার পরিণত হয়ে যাওয়ার পরে কাজ করছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট আমাদের অনাক্রমতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে, এটুকু বোঝা গেল। এবং আমরা দেখলাম এই বি লিম্ফোসাইট থেকে স্পেশালি অ্যান্টিবডি তৈরি হয়। আমরা বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট নিয়ে পরের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা অ্যান্টিবডির স্ট্রাকচারটা দেখে নিই, যে অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। আমরা যদি একটা অ্যান্টিবডি দেখি, সেই অ্যান্টিবডির স্ট্রাকচার স্পেশালি ওয়াই বর্ণের হয়, ওয়াই শেপড। কীরকম হয়? অনেকটা এরকম। পলিপেপটাইড শৃঙ্খল, এগুলোর একদিকে থাকে NH2+ গ্রুপ, অন্যদিকে থাকে COO- গ্রুপ, মানে কার্বক্সিল গ্রুপ। এদিকে NH2+ আছে, COO-, এরকম গ্রুপ আছে। এবং এই যে প্রতিটা শৃঙ্খল, এদের পরস্পরের মধ্যে ডাইসালফাইড বন্ধন থাকে। কি বন্ধন? ডাইসালফাইড, SS বন্ধন থাকে। SS মিন্স ডাইসালফাইড বন্ধন। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে যে অ্যান্টিবডির স্ট্রাকচার কীরকম দেখতে হয়। অ্যান্টিবডির ক্ষেত্রে যে শৃঙ্খলটা থাকে, যে মধ্যখানে যে বন্ধনটা থাকে, সেই বন্ধনটার নাম কি বললাম? ডাইসালফাইড বন্ধন বা SS বন্ধন। এবং অ্যান্টিবডির এই যে NH2 গ্রুপ, এই জায়গাগুলোতে গিয়ে অ্যান্টিজেন যুক্ত হয়। অ্যান্টিবডির যে অংশে গিয়ে অ্যান্টিজেন যুক্ত হয়, মানে এই অংশটাতে গিয়ে আমি দেখতে পাচ্ছি কি অ্যান্টিজেন যুক্ত হচ্ছে, এই জায়গাটাকে বলে প্যারাটোপ। অন্যদিকে অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডির প্যারাটোপ যুক্ত হচ্ছে তাকে বলে এপিটোপ। কি বললাম না? মনে করো এটা হচ্ছে একটা অ্যান্টিবডি যে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে একটা অ্যান্টিজেন, এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা, এটা একটা অ্যান্টিবডি, এই অ্যান্টিবডির প্যারাটোপের সাথে যুক্ত হয়েছে। অ্যান্টিজেনের যে অংশ প্যারাটোপে যুক্ত হচ্ছে তাকে বলছি এপিটোপ। তাহলে এপিটোপ ও প্যারাটোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এপিটোপ প্যারাটোপ কি না? এপিটোপ হচ্ছে অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সাথে যুক্ত হচ্ছে তাকে বলছি এপিটোপ। অন্যদিকে অ্যান্টিবডির যে অংশ অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে তাকে বলছি প্যারাটোপ। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, আমাদের ইমিউন সিস্টেম বলতে কি বোঝায়, এবং অ্যান্টিবডির স্ট্রাকচার কীরকম হয়। অ্যান্টিজেনের স্ট্রাকচার বিভিন্ন রকম হয়, কারণ আমি বললাম অ্যান্টিজেন এক রকমের হয় না, সেটা প্রোটিন হতে পারে, সেটা কার্বোহাইড্রেট হতে পারে, সেটা ফ্যাট হতে পারে, কিন্তু অ্যান্টিবডি অলওয়েজ আ প্রোটিন। সুতরাং আজকের ক্লাস সম্বন্ধে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা বিস্তারিত আরও জানবো, সেখানে অ্যান্টিবডির শ্রেণীবিভাগ করব, সেখানে অ্যান্টিবডি কত রকমের হয় দেখব, সেখানে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রমতা কন্ট্রোলড হয় বা ঘটে আর কি, সেটাও আমরা দেখব। তো আশা করছি এই ক্লাসে তোমাদের ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে যেমন কমেন্ট সেকশনে জানাবে। এই ভিডিওটা তোমার সিরিয়াস বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসটা বিনামূল্যে দেখতে পারে। তো নমস্কার, দেখা হচ্ছে পরের ক্লাসে।